বিখ্যাত দার্শনিক এবং পার্ট টাইম বিধায়ক মদন মিত্র কিছুদিন আগেই কথায় কথায় একটা অসাধারণ কথা বলেছেন। তিনি বলছেন, দেখুন পশ্চিমবঙ্গে তো এখন সবাই তৃণমূল, আপনারা খামোখাই বলেন যে যে দোষ করেছে সে তৃণমূলের লোক, আসলে সবাই তো তৃণমূল, তাই যে মারছে সেও তৃণমূল, যে মার খাচ্ছে সেও তৃণমূল হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি মদন মিত্র যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে যে আমার তো এখন মনে হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও লাইনে দাঁড়িয়ে রয়েছে তৃণমূলের জন্য। আমি কিছু লঘু করার জন্য কথাটা বলছি না, কিন্তু এখন তো সবাই তৃণমূল। বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে মদন মিত্রর বক্তব্য। এবার সর্বাত্মকভাবে দেখতে গেলে এটা একটা মিথ্যে কথা, তবে সত্যি কথা যেটা সেটা হলো আমাদের রাজ্যে শাসনেও তৃণমূল, প্রশাসনেও তৃণমূল, আর এইটাই হচ্ছে সত্যি কথা। অতএব অসুবিধার কোনো কারণ নেই। দেখুন, একটা কথা কিছুদিন আগেই বলা হয়েছিল যে এখন আপনি দেখবেন প্রত্যেক দিন পশ্চিমবঙ্গে এমন একটা করে খবর আপনি দেখতে পাবেন প্রতিদিন, যেটা দেখে আপনার রীতিমতো মাথা টাথা গরম হয়ে যাবে, চক্ষু ছানা বড়া হয়ে যাবে এবং আপনি প্রশ্ন করতে বাধ্য হবেন যে এটা কি করে হলো, এটা আমরা কোথায় আছি। তো এইটা সামনে আসার পরে আমাদের মনে হলো যে এই রকম বিষয় কি সত্যিই পশ্চিমবঙ্গে হচ্ছে। আমরা একটু কাউন্টার করে দেখি প্রত্যেক দিনে এরকম খবর আসছে কিনা, নাকি নিন্দুকেরা একটু বেশি বানিয়ে বানিয়ে বলছেন, মিথ্যে কথা বলছেন। তো সেটা করতে গিয়ে প্রত্যেক দিনের একটা করে খবর কিরকম সামনে আসছে সেটা করতে গিয়ে আমরা 5 দিনের যা খবর পেয়েছি আপনাদের সামনে সেটা তুলে ধরছি। 5ই ফেব্রুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত যে খবরগুলো সামনে উঠে এসেছে প্রত্যেক দিনের একটা করে সেই রকম ঘটনা আমি আপনাদের সামনে রাখছি, আর সেগুলো শোনার পর আপনাদের রিয়াকশন কি হবে সেটা আপনারাই বলতে পারবেন, কিন্তু রিয়াকশন একটা হবে সেটা আমি বলতে পারবো। তাহলে শুরু করি আমরা 5ই ফেব্রুয়ারি দিয়ে। আপনারা জানেন যে সম্প্রতি একজন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক ঝাড়খণ্ডে তার মৃত্যু হয় এবং সেই ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের বেলডাঙ্গা প্রচণ্ড অশান্ত হয়ে উঠেছিল। সেখানে প্রতিবাদ হয়, বিক্ষোভ দেখানো হয় পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায়, এবং সেখানে বিক্ষোভকারীরা রীতিমতো টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে, জাতীয় সড়ক অবরোধ করা হয়, ট্রেন চলাচল ব্যাহত হয় লালগোলা থেকে শিয়ালদা, এরকম একটা সাংঘাতিক কাণ্ড তৈরি হয় এবং আস্তে আস্তে পরিস্থিতি উত্তপ্ত হতে হতে একটা সময় গিয়ে খবর সামনে আসে যে একজন মহিলা সাংবাদিককে রীতিমতো মারধর করা হয়েছে। প্রথমে খবর আসে একদিন একজন সাংবাদিক মার খেয়েছেন, তারপরের দিন আরো একজন সাংবাদিকের মার খাবার, তার উপরে আক্রমণ, এরকম খবর উঠে আসে। তো সেইখানে বিষয়টা কি হয়েছে, তো যাদের গ্রেপ্তার করা হয়েছিল এই সমস্ত ঘটনায় কথা ছিল 5ই ফেব্রুয়ারি তাদের কলকাতার আদালতে তোলা হবে, শুনানি হবে। কিন্তু কিসের শুনানি, কিসের মামলা? যারা অভিযুক্ত তারা তো আদালতেই আসেনি, কারণ পুলিশ তাদের আদালতে নিয়ে আসতে পারেনি। কেন নিয়ে আসতে পারেনি? এনআইএর আইনজীবী আদালতে দাঁড়িয়ে জানিয়েছেন যে পুলিশের যিনি জেলের সুপার রয়েছেন তার দায়িত্ব ছিল যে অভিযুক্তদের নিরাপত্তা দিয়ে এসকর্ট করে কলকাতার আদালতে নিয়ে আসা হবে, কিন্তু সেই এসকর্টের ব্যবস্থাই জেল সুপার করতে পারেননি। জেল সুপার নাকি আমাদের রাজ্য পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল যে কিভাবে নিরাপত্তা দিয়ে গাড়ি টাড়ি করে এদেরকে নিয়ে যাওয়া যায় কলকাতার আদালতে, কিন্তু সেরকম কোনো ব্যবস্থাই তিনি করে উঠতে পারেননি এবং সেই কারণেই তাদের আদালতে প্রডিউস করা যায়নি। তারই সঙ্গে এনআইএর আইনজীবী জানান যে কেস ডায়েরিটাও এখনো পর্যন্ত তারা পাননি। এনআইএ এখানে এসে তদন্ত করবে, এনআইএর আইনজীবী মামলা করবেন, আমাদের রাজ্যের পুলিশ গাড়ি করে তাদের কলকাতার আদালত পর্যন্ত পৌঁছাতে পারেনি। এবার এখানে দেখুন, আমরা এমন একটা জায়গায় বসবাস করি যেখানে নেতাদের এসকর্ট লাগে, আবার যেখানে অভিযুক্ত যারা জেলে রয়েছে তাদেরও এসকর্ট লাগে। কোনটা বেশি জরুরি সেটা আপনি বলতেই পারেন, ভাবতেই পারেন। আবার অনেক ক্ষেত্রে এই দুটো ব্যক্তি একই ব্যক্তি হয়ে যান, সেটাও আমরা দেখতে পেয়েছি, কিন্তু সেসব ছাড়ুন। অন্তত এক্ষেত্রে বলা যায় পশ্চিমবঙ্গের বুকে অত্যন্ত ভালো একটি বিষয় যে এই যে অভিযুক্তরা এরা অন্তত জেলের ভেতরে রয়েছে, মানে এদের এসকর্ট করে পুলিশ আনতে পারেনি কিন্তু জেলের ভেতরে তো রয়েছে, এরা তো অন্তত পালিয়ে যায়নি। এইবার আসি দেখুন 6ই ফেব্রুয়ারির ঘটনায়। বর্তমানে এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের কি অবস্থা আপনারা জানেন, প্রচন্ড উত্তপ্ত পরিস্থিতি। তো এর মাঝে পশ্চিমবঙ্গে পুলিশের হাত থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী পালিয়ে গেছে। কি করে পালিয়ে গেছে? ছোট উত্তরটা হচ্ছে এক ঝটকা মেরে পালিয়ে গেছে। ব্যাপারটা কি? 5ই ফেব্রুয়ারির কথা আগেই বললাম, এবার 6ই ফেব্রুয়ারি যে খবরটা সামনে এসেছে যে পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে এক যুবক ধরা পড়েছিল পুলিশের কাছে, যার নাম শামিউল ইসলাম। এবার তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। 6 মাস সে মুর্শিদাবাদের জেলে ছিল। এইবার তাকে চিকিৎসার জন্য, কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য মুর্শিদাবাদের একটি মেডিকেল কলেজে পুলিশের তরফ থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের, জেল পুলিশের একটা দল শামিউল ইসলামকে একেবারে ঘিরে ধরে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, অবশ্যই যাতে সে পালিয়ে যেতে না পারে। কিন্তু সেখানেই প্রত্যক্ষদর্শীদের দাবি এই শামিউল ইসলাম পুলিশের হাত থেকে হাত ছাড়িয়ে এক ঝটকা মেরে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর পালিয়ে যায় তো যায়, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। শামিউল ইসলাম পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার পর সে নিখোঁজ। বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে, যার ফলাফলটা কি হলো সেটাও নিখোঁজ, আপনি কোনোদিন জানতে পারবেন বলে মনে হয় না। তো এখানেই প্রশ্ন উঠছে যে অতগুলো
অতগুলো পুলিশ, অতজন পুলিশ আধিকারিক তারা ছিলেন শামিউলকে ঘিরে, শামিউল যখন ওখান থেকে পালিয়ে গেল দৌড়ে, তার পেছনে পুলিশ আধিকারিকরা ছুটলেন না কেন? তাকে ধরার জন্য দৌড়ে গেলেন না কেন? এই প্রশ্নটা যদি আপনার মাথাতেও এসে থাকে, তাহলে আমি আপনাদের একটা গল্প শোনাতে চাই। গল্প ঠিক নয়, একটা ঘটনা। আপনারা জানেন বর্তমানে আমাদের পুলিশ কমিশনার হয়েছেন সুপ্রতিম সরকার। এর আগে তিনি এডিজি দক্ষিণবঙ্গ ছিলেন, কিন্তু এছাড়াও ওনার একটা পরিচয় আছে, উনি ভীষণ ভালো লেখেন, খুব বড় লেখক। গোয়েন্দাপীঠ লালবাজার ওনার অত্যন্ত প্রসিদ্ধ বিখ্যাত একটি বই। এবং সুপ্রতিম সরকার একটা প্যানেলে একবার একটা কথা বলেছিলেন, আমি যদি ভুল কোট করে থাকি তাহলে প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছি, কিন্তু মোদ্দা কথা তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে তাকে, সুপ্রতিম সরকারকে তার এক সিনিয়র একবার বলেছিলেন যে তুমি কোনোদিন চোরের পেছনে দৌড়াবে না। কেউ পালিয়ে গেলে তোমার হাতে যে যাকে তুমি ধরে রয়েছো তার পেছনে দৌড়ে তুমি কিছু করতে পারবে না। কেন পারবে না? তার কারণটা হচ্ছে তোমার সামনে যিনি দৌড়াচ্ছেন তিনি কিন্তু প্রাণের ভয় দৌড়াচ্ছেন, আর পেছনে যে পুলিশ দৌড়াচ্ছে সে কিন্তু কর্তব্যের জন্য দৌড়াচ্ছে। অতএব যে প্রাণের ভয় দৌড়াচ্ছে তার গতি তো অবশ্যই পেছনে যে কর্তব্যের জন্য দৌড়াচ্ছে তাকে ছাপিয়ে যাবেই। তাই কারোর পেছনে দৌড়ে খুব একটা কোনো লাভ হয় না। 7ই ফেব্রুয়ারি মুসলিমদের মাসিহা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এক মুসলিম শিশুকে রক্তাক্ত করে দিয়ে চলে যায়। সেদিকে তাকানোরও প্রয়োজন তিনি মনে করেননি। ঘটনাটা কি ঘটে? সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, যিনি আমাদের পশ্চিমবঙ্গের গ্রন্থাগার মন্ত্রী, তিনি মাদ্রাসার একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন এবং সেখানে প্রত্যক্ষদর্শীদের দাবি যে তার কনভয়ের, মন্ত্রীর কনভয়ের পাইলট কার 4 বছরের শিশু আলামিন শেখকে রীতিমতো ধাক্কা মেরে পিষে দিয়ে বেরিয়ে চলে যায়। গাড়ি থেকে একজন পুলিশ কর্মী নেমে দাঁড়ালেও গাড়ির চালক দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে যান। এবং সেখানে যারা ওই এলাকার বাসিন্দা তারা বলছেন যে মন্ত্রীর কনভয়ের কারটা 4 বছরের একটা বাচ্চা ছেলেকে এইভাবে পিষে দিয়ে চলে গেল, তারপরেও মন্ত্রী কিন্তু একবারও সেখানে থামলেন না, বা সেখান থেকে একবারও নেমে কি হয়েছে না হয়েছে বিষয়টা দেখার কোনো প্রয়োজনই মনে করলেন না। 4 বছরের শিশু রক্তাক্ত হয়েছে, তাতে কি হয়েছে? মন্ত্রী গাড়ি নিয়ে সেখান থেকে একেবারে সাঁ করে বেরিয়ে চলে গেছেন। এরপরে সেই এলাকার বাসিন্দারা সেখানে বিক্ষোভ দেখান, তারা অবরোধ করার চেষ্টা করলে পুলিশ এসে বল প্রয়োগ করে লাঠি উঁচিয়ে তাদের দিকে তেড়ে এসে তাদের বিক্ষোভ তুলে দিয়েছেন। সেই 4 বছরের মুসলিম শিশুটি জেনে নিশ্চয়ই খুশি হবে যে মুসলিমদের মাসিহা পশ্চিমবঙ্গের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব মাদ্রাসার অনুষ্ঠানে কিন্তু সেদিন একদম সময় মতোই পৌঁছেছিলেন। ওই বাচ্চাটির বেয়াদবির জন্য সাহেবের কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি। 8ই ফেব্রুয়ারির ঘটনা, এতক্ষণে নিশ্চয়ই এটা আপনারা জেনে গেছেন সকলেই। শাসকের এক লাথি, জনসাধারণের মৃত্যু। ব্যারাকপুরের ঘটনা, কাউন্সিলর রবীন্দ্রনাথ তিনি জড়িয়ে পড়েন একটি ইল্লিগাল নির্মাণের ঘটনায়, জড়িয়ে পড়েন। বেআইনি নির্মাণের প্রতিবাদ হচ্ছিল, পাড়ার কিছু লোকজন সেখানে প্রতিবাদ করেন। একজন যুবক প্রতিবাদ করতে এগিয়ে যান কাউন্সিলরের সামনে, কাউন্সিলর রবীন্দ্রনাথের সামনে। ইনসিডেন্টালি সেই যুবকের বাড়ির পাশেই বেআইনি নির্মাণটা হচ্ছিল। তো সেই যুবক প্রতিবাদ করলে কাউন্সিলর রবীন্দ্রনাথ একটু রবীন্দ্রসঙ্গীতের সুর বোঝাতে গিয়েছিলেন আর কি সেই যুবককে। তা সেটা দেখে বাবা আর বাড়িতে থাকতে পারেননি। 81 বছর বয়সের তুলসী অধিকারী ছেলেকে মারধরের হাত থেকে বাঁচানোর জন্য কাউন্সিলরের সামনে যান এবং কাউন্সিলর রবীন্দ্রনাথ এক লাথি মারেন 81 বছরের সেই বৃদ্ধকে। সঙ্গে সঙ্গে তুলসীবাবু সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। শাসকের এক লাথিতে যে এত জোর যে জনসাধারণ মরে পর্যন্ত যেতে পারে, এইটা কিন্তু প্রথমে বিশ্বাস করছিল না, বা প্রথমে অস্বীকার করছিল কাউন্সিলর নিজেও এবং তারই সঙ্গে দল। কিন্তু তারপর যখন দাবানলের মতো এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন দলের তরফ থেকে, তৃণমূলের তরফ থেকে এই কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। হ্যালো স্যার, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক তিনি বলছেন যে কাউন্সিলর কেন যে ব্যক্তিগতভাবে এই ঝামেলার মধ্যে জড়িয়ে পড়লেন বুঝতে পারছি না। কেন যে জড়িয়ে পড়লেন কাউন্সিলর? বেআইনি নির্মাণের ঘটনায় বিভিন্ন জায়গায় কাউন্সিলররা, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা কেন যে জড়িয়ে পড়েন বোঝাই যায় না। নিশির ডাকের মতো একটা ব্যাপার যে তারা একেবারে এগিয়ে যান সেই দিকে, তারপর ঝামেলাটার মধ্যে তারা জড়িয়ে যান। মাইন্ড ইউ, তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে, রবীন্দ্রনাথকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু তাকে বহিষ্কার করা হয়নি, এক্সপেল করা হয়নি, তাকে নিলম্বিত করা হয়েছে, তাও 6 বছরের জন্য। অর্থাৎ এখন আপাতত কিছুদিন দূরে দূরে, তারপর আবার আমরা গান গাইবো রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সুরে সুরে। দেখুন, এখন আমরা যে পরিস্থিতিতে, যে রাজ্যে দাঁড়িয়ে আছি, সেখানে এইরকম রবীন্দ্রনাথদের সান্নিধ্য ভীষণ প্রয়োজন, আর সেটা এক কবি থেকে আরেক কবি খুব ভালো করে বোঝেন। 9ই ফেব্রুয়ারি অসাধারণ একটি প্রতিবেদন, অসাধারণ খবর বাংলার বুকে। তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক আছেন যার নাম হচ্ছে বিমলেন্দু সিংহ রায়।
1985 সালে তিনি মুড়াগাছা হাই স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন। 2000 সালে প্রধান শিক্ষক হন। 2013 সালে শিক্ষা রত্ন এবং 2017 সালে রাষ্ট্রপতি পুরস্কার পান। প্রথমবার ভোটের ময়দানে নেমেই প্রায় 24,000 ভোটে তিনি প্রতিপক্ষকে হারিয়ে দেন এবং জিতে যাওয়ার পরেই তিনি তার জয় উৎসর্গ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রকে, এবং তিনি বলেন যে এই জয় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর মহুয়া মৈত্র তাদের জন্যই সম্ভব হয়েছে। অতএব বুঝতে পারছেন বিমলেন্দু সিংহ রায় অসাধারণ শিক্ষক ছিলেন, প্রধান শিক্ষক ছিলেন, শিক্ষা রত্ন পুরস্কার পেয়েছেন, আর তার সঙ্গে ডাবল এম মমতা এবং মহুয়া ডবল এম এর অনুপ্রেরণায় তিনি কিন্তু নির্বাচনে জিতেও গেছেন। তো বিমলেন্দু বাবু কি করেছেন, তিনি গাড়ি করে যাচ্ছিলেন, দলীয় কর্মসূচি সেরে গাড়ি করে যাচ্ছিলেন এবং সেই সময় তার গাড়ির সামনে ক্লাস 12 এর কিছু ছাত্র যারা টিউশন পড়ে ফিরছিল, বাড়ি ফিরছিল বা যাই হোক টিউশন পড়ে বেরিয়ে রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিল। এবার বিমলেন্দু বাবু তিনি বিধায়ক, তার গাড়ি বারবার হর্ন দেওয়ার পরেও সেই ছাত্ররা কিছুতেই রাস্তা ছাড়ছিল না। অভিভাবকদের দাবি রাস্তা খুবই সংকীর্ণ, সেখানে ওই ছাত্রদের যাওয়ার কোনো জায়গা ছিল না, কিছু করার ছিল না, কিন্তু বিধায়কের গাড়ি বারবার হর্ন দিচ্ছে, তারপরেও ছাত্ররা সরছে না। কি ব্যাপার? বিমলেন্দু বাবু সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ছাত্রদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং তারপর সেই ছাত্রদের মধ্যে কয়েকজনকে চড় থাপ্পড়ও কষিয়ে দেন বিমলেন্দু সিংহ রায়। এবার এই খবরটা সামনে আসার পর প্রথমে তৃণমূলপন্থী কিছু লোকজন এটাকে ফেক খবর বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। তারপরে আবার তৃণমূল কংগ্রেসের কিছু লোকজন এই প্রশ্ন করেন যে এখন তো মাধ্যমিক চলছে, উচ্চ মাধ্যমিক শুরু হয়নি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়নি, তার আগে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা পড়ুয়ারা তারা রাস্তায় ঘোরে কি করে? আমার মনে হয় কি বলুন তো, এই যে বিমলেন্দু বাবু তিনি এত বড় একজন শিক্ষক ছিলেন, শিক্ষা রত্ন পুরস্কার পেয়েছেন এবং এত বড় মাপের একজন মানুষ, তিনিও এইটাই ভেবেছিলেন ক্লাস 12 এর ছেলেপুলে তোমাদের পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে, তারপরেও তোমরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছ কি করে? এইটা ভেবেই তার শিক্ষক সত্তা জাগ্রত হয়ে গেছে এবং তারপরেই বিধায়ক বাবু গাড়ি থেকে নেমে এসে ছাত্রদের একটু পিটিয়ে দিয়েছেন ছাত্রদের ভালোর জন্যই। মাধ্যমিকের ছাত্র হলে বিমলেন্দু বাবু এমনটা করতেনই না, সাহসই পেতেন না। তার উদাহরণও আপনাদের সামনে রাখছি। এটাও 9ই ফেব্রুয়ারির ঘটনা। 9 তারিখে বিমলেন্দু বাবুর ঘটনার কথাও সামনে এসেছে এবং 9ই ফেব্রুয়ারি আরও একটি ঘটনার কথা সামনে এসেছে। এখানে যার নাম উঠে আসছে তিনি হচ্ছেন পেশায় একজন শিক্ষক এবং তারই সঙ্গে মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সানওয়ার আলী পারভেজ। তিনি কি করেছেন, তাকে মধ্যশিক্ষা পর্ষদ আসলে একদম খুব অন্যায়ভাবে সাসপেন্ড করে দিয়েছে। দিয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানাচ্ছে যে এই সানওয়ার আলী পারভেজ বেআইনিভাবে মাধ্যমিক পরীক্ষার হলে ঢুকে পড়েন, সিল দেওয়া মাধ্যমিকের সিল দেওয়া সাদা খাতায় উত্তর লিখে আনেন, মুখে মুখে ছাত্রকে উত্তর বলেও দেন, মানে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সেই ছাত্রকে টুকলি করতে এইভাবে সাহায্য করেছেন তিনি। তৃণমূল কংগ্রেসের ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং তারই সঙ্গে তিনি নিজেও একজন শিক্ষক। তো প্রথমে মধ্যশিক্ষা পর্ষদ বিষয়টা মানতে চাইনি, বিশ্বাস করতে পারিনি, কিন্তু তারপরে নেহাতি স্কুলেরই একজন গোটা বিষয়টার ছবি ভিডিও করে রেখেছেন, তাই তাকে সাসপেন্ড করতে হয়েছে। এবং এখানে সানওয়ার আলী পারভেজের যে ছবিটা দেওয়া হয়েছে সেটাও মারাত্মক, দেখে কেউ বিশ্বাসই করতে পারছেন না যে এইরকম একজন মানুষ এইরকম একটা কাজও করতে পারেন। সবার শেষে 10 তারিখের ঘটনায় আসি। দেখুন এখন এমনিতেই যুব সমাজের তো মাথা গরম হয়ে রয়েছে, তার মধ্যে সিগারেটের যা দাম, তো সেই জায়গায় একটু সহনশীলতার আশা তো করতেই পারেন লোকজন, তাই না? তো সেখানেই যদি গন্ডগোল হয়ে যায় তাহলে তো মাথা গরম হবেই, খুব স্বাভাবিক ব্যাপার। আর ঠিক তেমনটাই হয়েছে দার্জিলিংয়ের নকশালবাড়ির যুব তৃণমূলের সাধারণ সম্পাদক পার্থ সারথী মুখোপাধ্যায়ের মাথাটা একটু গরম হয়ে গেছে। তিনি দোকানদারের কাছে গিয়ে সিগারেট চেয়েছেন, গিয়ে বলেছেন সিগারেট দিন, টাকা পরে দেবো, ধারে সিগারেট চেয়েছেন তিনি। তো সেই সওদায় দোকানদার রাজি হননি। ব্যাস, পার্থ সারথী মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের এত বড় নেতা, যুব তৃণমূলের সাধারণ সম্পাদক, মাথা গরম হয়ে গেছে। দোকানের ভেতর ঢুকে ভাঙচুর করে জিনিসপত্র এদিক ওদিক করে দিয়েছেন, দোকানে রীতিমতো তাণ্ডব চালিয়ে বেরিয়ে চলে এসেছেন। দেখুন এখানে অনেকেই বলছেন যে শাসক দলের নেতা, শাসক দলের কেষ্টবিষ্টুরা যেখানে বিনামূল্যে দ্রব্য নিয়ে চলে যান বিভিন্ন জায়গা থেকে, সেখানে তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূলের একজন সাধারণ সম্পাদক তিনি যে ধারে নিতে চেয়েছেন, তিনি যে বলেছেন তিনি পরে টাকা দেবেন, এইটাতে একটা অসাধারণ সৌজন্য তিনি দেখিয়েছেন, এত ভালো একটা কথা বলেছেন, কিন্তু সেই সৌজন্যরই আসলে একেবারে অপব্যবহার করেছে, অ্যাডভান্টেজ তুলেছে দোকানদার, না করে দিয়েছে ওইভাবে। সেই জন্যই দোকানদারের এই পরিণতি হয়েছে, সেই জন্যই পার্থ সারথী মুখোপাধ্যায়ের মাথাটা একটু গরম হয়ে গেছে। দেখুন প্রত্যেকবার বিধানসভা নির্বাচন, যে কোনো নির্বাচনের আগে আমরা দেখি যে লোকজনের কাজ খুব বেড়ে যায়, শাসক দলের কাজ খুব বেড়ে যায়। একটা রাস্তা যেটা ঠিক আছে সেটাকেই আবার ভেঙে নতুন করে তৈরি করা হয় নির্বাচনের আগে, দেখানোর জন্য যে দেখো আমি কত কাজ করছি। কিন্তু এবারের নির্বাচনের আগে সেরকম কোনো চার কিন্তু শাসক দলের মধ্যে মোটেই দেখতে পাওয়া যাচ্ছে না। যেন এরকম একটা বার্তা যে সবটা যেরকম চলছিল সেরকমই চলবে, কিচ্ছু পাল্টাবে না, মানে তোমরা সেরকম কিছু আশাও করো না। নির্বাচনের আগে ওই যে একটা ক্ষণিকের ভয় থাকে না,
যে লোকজনকে অন্তত দেখানো উচিত যে আমি কাজকর্ম করছি, সেরকম কোনো চার, সেরকম কিচ্ছু কিন্তু এবারে দেখতে পাওয়া যাচ্ছে না। এটা হতে পারে শাসক দলের এটাই বার্তা সাধারণ মানুষের প্রতি যে কিছুই বদলাবে না, হতে পারে শাসক দলের ওভার কনফিডেন্স যে আমরা যাই করি না কেন আমরাই আসবো ক্ষমতায়, এই সব কিছু করার দরকারই নেই, অথবা হতে পারে শাসক দল এখন এই মনোভাবে চলছে যে আমরা কি কাজ করি না করি সে তো সাধারণ মানুষজন সারা বছরই দেখে, ভোটের আগে কয়েকদিনের জন্য আর এই নাটক নাই বা করলাম লোকজনকে, আর কি হবে নাটক করে, লোকজন তো সবই সব জানে, তাই এসব আর 2-3 দিনের জন্য দেখনদারি করার কোনো দরকার নেই, এইরকম একটা মনোভাবে চলে গেছে আমাদের শাসক দল। সেটাও হতে পারে। কোনটা আপনার মনে হচ্ছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।